কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফেন্সিং দেওয়ার কাজ শুরু হলে সমস্ত যে অনুপ্রবেশের ঘটনা সেটা কি আটকানো যাবে? আমি এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখতে চাই। আপনারা জানেন যে মুর্শিদাবাদ আমাদের রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং এখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রায় 125 কিলোমিটার এবং বারবার বলা হয় এই মুর্শিদাবাদ দিয়েই কিন্তু সবথেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে আমাদের রাজ্যে। আসুন মুর্শিদাবাদ সীমান্তে ঠিক কতটা তৎপরতা নজরে এসেছে আমার সঙ্গে সরাসরি আমার কলিগ সব্যসাচী রয়েছে। সব্যসাচীর কাছ থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। সব্যসাচী, মুর্শিদাবাদ সীমান্তে এই মুহূর্তে কতটা তৎপরতা নজরে আসছে? দেখো, তৎপরতা তো আছেই, কারণ মুর্শিদাবাদের একদম ওপেন সীমান্ত, 125 কিলোমিটার ওপেন সীমান্তের মধ্যে 42 কিলোমিটার হচ্ছে স্থলপথ, আর 82 কিলোমিটারের ওপর হচ্ছে কিন্তু জলপথ, যেটা কিন্তু বিএসএফ এর কাছে খুব চ্যালেঞ্জিং, যে প্রত্যেকটা মুহূর্ত বোট দিয়েই কিন্তু এই জলপথে পাহারা চালাতে হয় বিএসএফ কে। কারণ এই পথ দিয়ে কিন্তু একাধিকবার চোরা বাংলাদেশি যে পাচারকারী বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিন্তু প্রতিনিয়ত এই এলাকা দিয়ে ঢোকে। এই চিত্র কিন্তু আমরা একাধিকবার দর্শকদের তুলে ধরেছি, এবং এখান দিয়েই যেমন গরু পাচার বন্ধের কথা বলেছে, সেই রকমই কিন্তু জাল নোট, যেটা বিপুল পরিমাণে এই এলাকা দিয়ে ঢোকে, এই ওপেন বর্ডার দিয়ে কিন্তু জাল নোটটাও আছে আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য। পাশাপাশি এই ধরনের ঘটনা প্রত্যেকটা মুহূর্তে আমরা লক্ষ্য করি, এবং প্রত্যেকটা মুহূর্তেই এই ঘটনাও কিন্তু আমরা দর্শকদের তুলে ধরি। তবে যখনই রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরেই রাজ্য সরকার কিন্তু 45 দিনের মধ্যে এই এলাকায় কাঁটাতার দিয়েই পুরোপুরি ঘিরে ফেলবেন সে কথা বলেছেন। সেই তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তাছাড়াও যতক্ষণ না পর্যন্ত এই ব্যবস্থা হচ্ছে, বিএসএফ এর কিন্তু একটা আলাদা তৎপরতা যেমন আছে, সেই রকমই কিন্তু রাজ্য পুলিশেরও একটা আলাদা তৎপরতা দেখা যাচ্ছে এই বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে। প্রত্যেকটা মুহূর্তে যেমন পুলিশ নজরদারি চালাচ্ছে, সেই রকমই কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর জওয়ানরা প্রতিটা মুহূর্তেই নজরদারি চালাচ্ছে। তবে মুর্শিদাবাদে এই কথাটা বলতেই হয় যে মুর্শিদাবাদের জলপথের থেকে কিন্তু স্থলপথের পরিমাপ কম, জলপথের পরিমাপ কিন্তু অনেকটাই বেশি। আর এই জলপথের পরিমাপ বেশি হওয়ার কারণেই কিন্তু এই ধরনের যে চোরা পাচারকারীরা তারা এই জলপথটাকে ব্যবহার করে। এবং বর্ষার সময় যখন ভরা পদ্মা হয়ে থাকে, তখন যে চর এলাকাগুলো, সেই এলাকাও কিন্তু বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। আর সেই সময় যে একটা বৃহৎ আকার ধারণ করে, সেই জায়গাটাকে যেমন ব্যবহার করে চোরা পাচারকারীরা, আর সেই একইভাবে শীতকালে ঘন কুয়াশাটাকেও কিন্তু ব্যবহার করে। এখন দেখার যে স্থলপথে তো কাঁটা তার দিয়ে ঘেরা সম্ভব, কিন্তু জলপথটাকে কি করবে রাজ্য সরকার? এই জলপথটাকে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিলেও কেন্দ্রীয় সরকার কিভাবে এই জলপথের বর্ডারটা টানবে, সেটা কিন্তু এখন খুব বড় চ্যালেঞ্জের জায়গা দাঁড়িয়ে আছে। এখন দেখার সামনের দিন এই জলপথ নিয়ে কি চিন্তা ভাবনা আছে কেন্দ্র সরকারের। কারণ এই যে মুর্শিদাবাদের বিস্তীর্ণ 80 কিলোমিটারের বেশি যে জলপথ, সেই সীমানাটা কিভাবে দিতে পারা সম্ভব হবে, সেটাই কিন্তু এখন দেখার। তবে যে চর এলাকাগুলি আছে, এই একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে চর এলাকা আছে, মুর্শিদাবাদে একাধিক চর আছে। সেই চরে কিন্তু যেমন বাংলাদেশি মানুষজন বসবাস করে, সেই রকমই কিন্তু ভারতীয় মানুষজনও কিন্তু বসবাস করে, ভারতীয় বাংলাদেশি মানুষজন একই সাথে বসবাস করে। এবং এমনও কিছু চর আছে যে চর থেকে ভারতের কাছে কোনো পরিষেবা নিতে যতটা না সময় লাগবে, তার আগে কিন্তু বাংলাদেশের পরিষেবা পেয়ে যাবে, এরকম ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং এই চরগুলি থেকে খুব অনায়াসে, যেমন ফেক কারেন্সি, আবারও বলছি ফেক কারেন্সি, ক্যাটেল স্মাগলিং, এইগুলি কিন্তু অবাধে হয়। আর পাশাপাশি মুর্শিদাবাদ থেকেই কিন্তু এই অনুপ্রবেশকারীরা ভিন রাজ্যে কাজেও চলে যাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি। যখন এসআইআর চলছিল, সেই সময় কিন্তু ব্যাপক পরিমাণে বাংলাদেশি ধরা পড়েছে, রাজ্য পুলিশের হাতে যেমন ধরা পড়েছে, সেই রকমই কিন্তু বিএসএফ এর হাতেও ধরা পড়েছে। কাজে এই বাংলাদেশিরা কিন্তু একটাই কথা বলেছিল, কিছু চোরা পাচারকারী হলেও বেশ কিছু ছিল হচ্ছে মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, যারা এই মুর্শিদাবাদটাকে করিডর করতো, করিডর করে মুর্শিদাবাদে তারা এসে উপস্থিত হতো এবং এখান থেকেই বিভিন্ন রাজ্যে কাজের জন্য চলে যেত। আর এই বাংলাদেশি শ্রমিকদেরকে ব্যবহারের পেছনে কিন্তু মজা ছিল ঠিকাদারদেরও। কারণ এই বাংলাদেশি শ্রমিকদেরকে তাদের একাধিকবার তাদের ডকুমেন্টেশন করে দেবে, তাদের আধার কার্ড বের করে দেবে, তাদেরকে এখানকার বাসিন্দা করে দেবে, এই কথা বলে কিন্তু খুব অল্প মজুরিতে তাদেরকে কাজও করাতে পারতো। এবং এখান থেকে যেমন চেন্নাই থেকে শুরু করে বিহার সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশের যে পরিযায়ী শ্রমিক
তারা কিন্তু এখানকার যেমন বাসিন্দা হয়ে গিয়েছিল, সেই রকম ভাবেই কিন্তু তারা এই এলাকাতেই এই এলাকায় গিয়েই ঢুকে বিভিন্ন ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে তারা বেরিয়ে যেত। একদম। এখন দেখা সব্যসাচী, যে এইখান থেকে এই একটা বিষয় জানা রয়েছে, তুমি ঠিক যেমনটা বলছিলে, মুর্শিদাবাদ আমরা জানি যথেষ্ট জনঘন বসতিপূর্ণ এলাকা, এবং বাংলাদেশের থেকে যে সমস্ত মানুষজন যারা এ রাজ্যে আসতেন মুর্শিদাবাদকে তারা সেফ করিডর হিসেবে ব্যবহার করতেন। নদীপথে একদম যেমন যাতায়াত একদম চলে, জলঙ্গি নদী, গঙ্গা নদী, পাশাপাশি বাংলাদেশের পদ্মা নদীও কিছুটা কিন্তু মুর্শিদাবাদের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, বিস্তীর্ণ চর রয়েছে। এই যে ফেন্সিং একদম দেওয়া হচ্ছে, মানুষজন তারা কি আদতে খুশি? যারা ওপার থেকে এপারে এসে তুমি বলছিলে যে স্থায়ীভাবে একেবারে ভারতীয় নাগরিক হওয়ার চেষ্টা করছেন, তারা কি খুশি? কোথাও গিয়ে কি তারা আতঙ্কিত? সবটা নিয়ে যদি আরো একবার একটু দর্শকদের সামনে এই বিষয়টা স্পষ্ট করো। দেখো, এইটা কিন্তু বারবার চর এলাকায় যে সকল মানুষজন থাকে তারা যে সবাই কোনো দু নম্বরের সাথে যুক্ত আছে এটা কিন্তু কোনোভাবেই নয়। এক একদম তাই। শ্রেণীর মানুষজন আছে যারা চোরা পাচারকারীর সাথে যুক্ত থাকে, কিন্তু যারা আমাদের ভারতীয় মুসলিম যারা এই চর এলাকায় বা বর্ডার সংলগ্ন এলাকায় বসবাস করে, তাদের কিন্তু জমির যে ফসল তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছে যে বাংলাদেশিরা কেটে নিয়ে চলে যায়। কারণ আমাদের ভারতীয় যে মুসলিমরা তারা চর এলাকায় বসবাস করলে তাদের কিন্তু নিজেদের যে জমি নো ম্যানস ল্যান্ড, যে এলাকাটা একদম ইন্দো বাংলাদেশ বর্ডার, যেটাকে নো ম্যানস ল্যান্ড বলে, সেই এলাকায় কিন্তু সন্ধ্যের পরে কোনো ভারতীয় নাগরিক যেতে পারে না। আর এইটারই সুযোগ নাই কিন্তু বাংলাদেশি যে শ্রমিক বা সেই এলাকার যে চাষিরা আছে তারা। এবং এই সকল লোকেরা কি করে, আমাদের ভারতীয় ফসল তারা রাতারাতি কেটে নিয়ে চলে যায়। যার ভারতীয় ফসল কাটা যাচ্ছে সে জানতে পারলেও তার কিছু করার থাকে না, কারণ বিএসএফ এর যে ঘেরাটোপ, বিএসএফ এর ঘেরাটোপ পার করে সে তার জমি রক্ষা করতে যেতে পারে না। তারা কিন্তু কোনোভাবেই চায় না যে এই এলাকা ওপেন থাকুক, কারণ বেশিরভাগ মানুষই এই বাংলাদেশি যে সকল চোরা পাচারকারী থেকে শুরু করে যে সমাজ বিরোধী লোকজন যারা আছে তাদের দ্বারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তারা জর্জরিত হয়ে পড়ে সমস্যায়। কারণ ফসল কাটার পাশাপাশি তাদের গবাদি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হয়। কাজেই চর এলাকায় যারা বসবাস করে তাদের কিন্তু দাবি ছিল যে হ্যাঁ, ফেন্সিং হয়ে যাক, ওদের জমি ওদের দিকে থাক, আর আমাদের জমি যাতে আমাদের দিকে থাকে, তারা যাতে কোনোভাবে আমাদের জমির ফসল না কেটে নিয়ে যেতে পারে। কারণ একাধিকবার এই অভিযোগ ওঠে এবং এরা যে প্রশাসনের কাছে পৌঁছবে সেটাও কিন্তু পারে না। আর রাত্রে বেলাতে এই চর এলাকাগুলিতে বিএসএফ যেহেতু টহলদারি চালায়, আইডেন্টিফাই করতে সুবিধা হবে বলে কিন্তু বিএসএফ একটা কড়া ঘেরাটোপ রাখে যে সন্ধ্যের পরে কেউ বর্ডার এলাকায় বেরোতে পারবে না। সেই সময় যদি কাউরির কোনো অসুবিধা হয় তাহলে সেই সমস্যার সমাধানও খুঁজে দেয় বিএসএফ, কারণ এই চর এলাকা থেকে আসাটা অতি দুর্গম। আর সেই সময় বিএসএফ এর স্পিড বোট ব্যবহার করে রোগীকেও কিন্তু হসপিটালে পৌঁছে দেওয়া হয়। আর এই সুযোগটাই কিন্তু নেয়